অনুযায়ী নির্বাচন কমিশনের ঘোষণার রোডম্যাপ অনুযায়ী তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ রমজানের পূর্বেই তারা জাতীয় নির্বাচন সম্পন্ন করতে চায় এবং তারই অংশ হিসেবে তারা ডিসেম্বরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহে তারা জাতীয় নির্বাচনের তফসিল দিতে চায়। তো তাহলে তো 1 মাস সময় নাই। কাজী এই সময়ের মধ্যে এই জুলাই সনদের উপরে একটি গণভোট আয়োজন করা এটি একেবারেই অসম্ভব এবং অবাস্তব। এটি সম্ভব হতো যদি আরো 2 মাস 3 মাস 4 মাস আগে এই গণভোট আয়োজন করা যেত। সেক্ষেত্রে রাজনৈতিক দলসমূহ কিংবা সরকারকে সে প্রেক্ষাপট বুঝে তখন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এখনকার বাস্তবতায় জাতীয় নির্বাচনটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং সামগ্রিকভাবে এই গণ অভ্যুত্থানের শক্তি সমূহের জন্য জাতীয় নির্বাচন এখন অনিবার্য হয়ে পড়েছে। তাই আমরা চাই না যে কোনো অজুহাতে কোনো কারণে জাতীয় নির্বাচন ভণ্ডুল হোক কিংবা পিছিয়ে যাক। যেই কারণে আমরা বারবার জোর দিয়েছি যে জুলাই সনদ যেমন আমাদের প্রয়োজন এবং জুলাই সনদের উপরে একটা গণভোট যেমন জনগণের রাজনৈতিক দলসমূহের একটা দাবি, জাতীয় নির্বাচনের দাবি। তো কাজেই জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট যেন করার ক্ষেত্রে সরকার পদক্ষেপ নেয়। তো সেই ক্ষেত্রে সরকার কিন্তু সেই দাবিটা গ্রহণ করেছে এবং গণ অধিকার পরিষদ কিন্তু প্রেক্ষাপট বুঝে, আপনারা যদি আমাদের বক্তব্য লক্ষ্য করেন, আমরা কিন্তু শুরু থেকেই বলেছিলাম যে এই জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করাটাই এই মুহূর্তে বাস্তবসম্মত। কাজে ওইদিকে একদিকে উচ্চকক্ষে পিয়ারের দাবিতে অনেকের খুব জোরালো অবস্থান ছিল, আবার এইদিকে আপনার জাতীয় সংসদের একই দিনে গণভোট এবং সামগ্রিকভাবে আমি মনে করি যে রাজনৈতিক দলসমূহের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়ে সরকার একটা ভারসাম্য আনার চেষ্টা করেছে এই জুলাই জাতীয় সনদ আদেশ জারির ক্ষেত্রে এবং প্রধান উপদেষ্টার ভাষণের ক্ষেত্রে। একই সাথে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন, যা সরকার এবং প্রধান উপদেষ্টার নির্বাচনের প্রতি কমিটমেন্টকে আরো পরিষ্কার করেছে। কাজে এই ক্ষেত্রে আমরা এইটুকু আশ্বস্ত হতে পেরেছি অন্তত বোধহয় জাতীয় নির্বাচন নিয়ে, মানে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা নাই। কিন্তু এই নির্বাচন বানচাল হতে পারে, এই নির্বাচন ভণ্ডুল হতে পারে গণ অভ্যুত্থানের অংশীজনদের বিভাজনের কারণে, রাজনৈতিক দলসমূহের কারণে। কারণ নিশ্চয়ই আমাদের সকলের সামনে সেই অতীতের দৃষ্টান্ত আছে। সেই 1/11-এর পূর্বে, নির্বাচনের 11 দিন পূর্বে, যখন সমস্ত রাজনৈতিক দলের নেতারা প্রার্থীরা রাজনীতির মাঠে প্রচারণা গণসংযোগে ব্যস্ত, মাত্র 11 দিন আগে কিন্তু 1/11 তৈরি হয়েছিল। এই অভিজ্ঞতা রাজনৈতিক দলসমূহের মাথায় রাখতে হবে। এই মুহূর্তে যদি নির্বাচনের আগে কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, যেটা আমরা দেখতে পেয়েছি, এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত প্রধান কালপ্রিট, প্রধান খলনায়ক ভিলেন শেখ হাসিনা এবং তার দোসরদের রায়কে ঘিরে এই 13 তারিখ তথাকথিত লকডাউন এবং তার পূর্বে রাতে জনমনে আতঙ্ক তৈরি করার জন্য ঢাকার স্কুলের সামনে ককটেল নিক্ষেপ, যাত্রীবাহী বাসে আগুন এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় নাশকতা করা, যেই নাশকতা এবং অগ্নিসংযোগ এই সাইকোপ্যাথ শেখ হাসিনা এবং তার দোসরেরা গত 16 বছর করেছিল বিরোধী দলের শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনকে বিতর্কিত করার জন্য, বিশ্ববাসীর সামনে নেতিবাচকভাবে তুলে ধরার জন্য। আজকে পরিষ্কার হয়েছে যে গত 16 বছরে এই নাশকতা যে আওয়ামী লীগ করেছিল, সাইকোপ্যাথ হাসিনা করেছিল, তার নির্দেশ হয়েছিল, এটি আজকে পরিষ্কার। আজকে আপনার মানুষকে হত্যা করে তার লাশের টুকরো হাইকোর্টের সামনে ফেলা হচ্ছে বিচারকদেরকে ভয় দেখানোর জন্য, আতঙ্কিত করার জন্য। আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলসমূহের যে শক্ত ভূমিকা রাজপথে থাকার, সেটি আমরা দেখছি না, বরঞ্চ তারা আওয়ামী লীগের ভোট পেতে আওয়ামী লীগ তোষণের রাজনীতি করছে। এই আওয়ামী লীগ তোষণের রাজনীতি আমাদের সামনে ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসবে। তাই রাজনৈতিক দলসমূহকে আমরা পরিষ্কার করে বলতে চাই, নির্বাচনের পূর্বে আপনাদের সকলের ঈমান সঠিক হওয়া দরকার, জাতির সামনে অঙ্গীকার করা দরকার। আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি সহ এই ফাঁসিবাদের সহযোগীদের প্রশ্নে আপনাদের অবস্থান জাতির সামনে পরিষ্কার করতে হবে যে আওয়ামী লীগ এবং তার দোসরদের প্রশ্নে রাজনীতিতে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। আমরা পরিষ্কার করেছি যে যারা আওয়ামী লীগের
সাধারণ ভোটার, সাধারণ কর্মী, যারা গত 16 বছরেও জনগণের উপরে কোনো নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার করে নাই, তাদের জন্য সকল দলের রাজনৈতিক দ্বার উন্মুক্ত। তারা রাজনীতি করবে, তারা এই দেশের নাগরিক। কিন্তু যারা গত 16 বছরে হত্যা, লুটপাট, গুম, খুন এবং জনগণের উপরে নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, তাদের কোনো ক্ষমা নাই। রাজনৈতিক দলসমূহকে পরিষ্কারভাবেই বলবো, এই বিষয়ে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। অন্যথায় আপনাদের কারণেই কিন্তু এই ফ্যাসিবাদ ফিরে আসবে। আইন শৃঙ্খলা বাহিনীর আমরা এই লকডাউন এবং এই আওয়ামী ফ্যাসিবাদকে নির্মূল করতে দুর্বলতা লক্ষ্য করছি। আপনারা দেখেছেন গতকালকে ফরিদপুরের মহাসড়কে আপনার শিশুদের হাতেও দেশীয় অস্ত্র তুলে দেওয়া হয়েছে। তারা রাস্তা অবরোধ করে শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে, গোপালগঞ্জে স্লোগান দিচ্ছে, এমনকি অস্ত্র হাতেও অনেকে মিছিল মিটিং করছে। আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় কিভাবে এটি সম্ভব হচ্ছে? ওই ফরিদপুরে যখন ওই রাস্তাঘাট অবরোধ করেছে, এই জুলাই গণ অভ্যুত্থানে একটি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল। আজকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি করেছে? গুলি না চালিয়ে হেলিকপ্টার থেকে তো 2-1টা টিয়ার শেল ছাড়া যেত, তাদেরকে ছত্রভঙ্গ করা যেত। বরঞ্চ আমরা দেখেছি সেখানে কিন্তু প্রশাসন তাদের কাছে কিছুটা অসহায়ত্ব প্রকাশ করেছে। এই অবস্থা যদি চলতে থাকে, এই ঘটনার যদি আরো পুনরাবৃত্তি ঘটে, তাহলে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে। তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ করে দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবো, আপনাদের শক্ত ভূমিকা প্রয়োজন। আমার মনে হচ্ছে আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে, সরকারের গোয়েন্দা সংস্থাগুলো, সেটা ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এসবি বলেন, তারা একই লাইনে কাজ করছেন না। এক একজনে এক এক দিকে কাজ করছেন। সরকারের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নাই। এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে কিন্তু আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব না। আমরা জানি এইখানে বসে পুলিশ হেডকোয়ার্টারে এখনো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আপন ভাতিজি এখনো পুলিশ হেডকোয়ার্টারে আছে। কাদের আশ্রয় প্রশ্রয় আছে? নিশ্চয়ই সরকারের যারা ওইখানে বসে আছেন তাদের। এবং এটা বাস্তব যে এইভাবে সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা 2-1 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গত 16 বছরে যাদের ডিএনএ টেস্ট করে চাকরি দেওয়া হয়েছিল, উচ্চ পদে বসানো হয়েছিল, তাদেরকে কিন্তু খুব বেশি রদবদল করা হয় নাই। কাজেই নির্বাচনের ক্ষেত্রে এখনো যে সময় আছে, এই সময়ে যদি সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনকে যদি ঢেলে না সাজায়, তাহলে কিন্তু আমরা যেভাবে একটা নির্বাচন চাই, ডক্টর ইউনূস যেভাবে একটি নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি উৎসবমুখর, একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সেটি কিন্তু সম্ভব হবে না। সর্বশেষ রাজনৈতিক দলকে আমরা বলতে চাই যে রাজনৈতিক দলগুলোর তৃণমূলের নেতাকর্মীদের যে অসহিষ্ণু মানসিকতা, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি নির্বাচনের তফসিল দেয় নাই, এখনই এক দলের মিছিলে আরেক দল হামলা করছে, এক প্রার্থীর ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলছে, বিভিন্ন জায়গায় সংঘাত, সহিংসতার ঘটনা ঘটছে। কাজেই রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, যারা ক্ষমতায় যেতে চান, যারা এমপি হতে চান, যারা মনে করেন যে আমরা বড় রাজনৈতিক দল, তাদের দায়িত্ব বেশি, তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। অন্যথায় যদি নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়, অন্যান্য দলগুলো যদি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয়, তখন কিন্তু একটা বড় ধরনের বিপর্যয় হবে, যেই বিপর্যয়ে কিন্তু সবাই সম্মুখীন হবে। তাই আমরা পরিষ্কারভাবে বারবার রাজনৈতিক দলগুলোকে বলছি, যে যত বড় তার দায়িত্ব তত বেশি। প্রত্যেকটি এলাকায় প্রত্যেক দলের প্রার্থীরা যেন নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলের কেন্দ্রীয় পর্যায় থেকে শক্ত নির্দেশনা দিতে হবে। কারো প্রচারণার কোনো বাধা দেওয়া যাবে না, জনমনে আতঙ্ক তৈরি করা যাবে না। আওয়ামী লীগ তো এখন মাঠে নাই, তারপরেও তো জনগণ আতঙ্কিত অনেক ক্ষেত্রে, যে এভাবে নিজেরা যেভাবে তারা কামড়াকামড়ি শুরু করছে, বিভিন্ন জায়গায় মারামারি দাঙ্গা লাগানো শুরু করছে, তাতে তো এরাই যথেষ্ট, আওয়ামী লীগ লাগবে না নির্বাচন ভণ্ডুল করতে। কাজে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তাই আমরা বারবার যেটা বলি, সরকারের কিছু দুর্বলতা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে সরকার নির্বাচনী ট্র্যাকে আছে। নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। বারবার দেশ এবং বিদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রধান উপদেষ্টা পরিষ্কার করে বলছেন এইখান থেকে আর ব্যাকে যাওয়ার সুযোগ নাই। কাজে এখন রাজনৈতিক দলগুলো যদি সরকারকে সহযোগিতা না করি, শুধুমাত্র সরকারের পক্ষে একটি নির্বাচন আয়োজন করা সম্ভব নয়, সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। এবং রাজনৈতিক দলগুলোকে আজকে জনগণকে আমরা বলবো, শুধুমাত্র যারা নিজ দলের পক্ষে ভোট চাইবে তাদেরকে আপনারা চিনে রাখুন, যারা প্রার্থীদের পক্ষে ভোট চাইবে এই স্বার্থপর গোষ্ঠীকে আপনারা চিনে রাখুন। ভোট চাইতে হবে আমাদেরকে
এই প্রার্থীদের পক্ষে, মার্কার পক্ষে। একই সাথে এই যে জুলাই সনদের যে 4টি প্রস্তাবনা, যেই প্রস্তাবনার মধ্যে দিয়ে কার্যত আগামীর নতুন বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি, সেই জুলাই সনদের পক্ষে ভোট চাইতে হবে। জনগণকে এখন থেকে জানাতে হবে জনগণ কেন হাতে ভোট দিবে, কারণ এই হাতে রয়েছে জনগণের মুক্তি। যেমনি ভাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা রয়েছে, আমরা যে বারবার বলছি যে এই দেশে যেন ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, স্বৈর শাসন তৈরি না হয়, তাই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়নের কথা বলছি। 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই বিধান জুলাই সনদে আছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে 5 বছর পর পর যে সংকট তৈরি হয়, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের একটা সুন্দর সমাধান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই জুলাই সনদে আছে। সংসদে নারীদের জন্য 100 আসন নিশ্চিত করা, তাদের প্রতিনিধিত্ব বাড়ানো, এর কথা কিন্তু এই জুলাই সনদে আছে। সর্বোপরি একটা ভারসাম্যপূর্ণ সংসদ এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র নিশ্চিত করার জন্য বেশ কিছু কার্যকর প্রস্তাবনা সংস্কার এই সনদে আছে। আমাদের তরুণরা যে বিসিএস দিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকে যে বিসিএস পরীক্ষাটা ফেয়ার হয় কিনা, রাজনৈতিক দলগুলো তাদের নেতা কর্মীদেরকে বিবেচনা করে কিনা নিয়োগের ক্ষেত্রে, এই জুলাই সনদে রয়েছে যে 3টা পিএসসি আপনার হবে, একটা শিক্ষা, একটা সাধারণ, একটা চিকিৎসকদের, মানে 3টা কমিশন হবে। এই 3টা কমিশনকে নিয়োগ প্রদানের জন্য একটা স্বাধীন এবং স্বতন্ত্র বডি থাকবে। সেই বডিতে থাকবে সরকারি দলের স্পিকার, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার। এইভাবে কিন্তু যেন দলকানা ব্যক্তিরা ওই পিএসসিতে নিয়োগ না পায় সেই ব্যবস্থা করা হচ্ছে। দেশের দুর্নীতি নির্মূল করার জন্য, সুশাসন নিশ্চিত করার জন্য দুদক যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই দুদককে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার বিষয়ে এই জুলাই সনদে আছে। কাজেই আমরা যদি শুধুমাত্র দলের পক্ষে ভোট চাই, তাহলে কিন্তু জুলাই সনদটি চাপা পড়ে যেতে পারে। অর্থাৎ আমাদের জনগণ অধিকাংশ ক্ষেত্রে তাহলে কিন্তু এই জুলাই সনদে ভোট দেওয়ার বিষয়টি আগ্রহ হারাবে। তাই রাজনৈতিক দলের যে সমস্ত প্রার্থীরা জুলাই সনদের পক্ষে ভোট চাইবে না, প্রচারণা চালাবে না, তারা, আমরা মনে করি তারা দেশদ্রোহী, গণ অভ্যুত্থান বিরোধী। কারণ এই জুলাই সনদের যদি জনসমর্থন ওইভাবে তৈরি না হয়, তাহলে গণ অভ্যুত্থানের বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। অনেক রাজনৈতিক দল ইতিমধ্যে যে প্রশ্নটি করেছেন, আমি দেখেছি জনাব মামুনুল হক সহ, সেটি যথার্থ প্রশ্ন যে এই জাতীয় নির্বাচনের ঢামাঢলে সবাই জেতার জন্য যে ক্যাম্পেইন করবে শুধুমাত্র নিজের পক্ষে, দলের পক্ষে, তাতে জুলাই সনদে ভোটের হার কম হতে পারে, কিংবা জুলাই সনদ অনেক ক্ষেত্রে আপনার ওইভাবে মানে ভোট নাও পড়তে পারে। এটি কিন্তু যথেষ্ট যুক্তিসঙ্গত। কিন্তু আমরা তো গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি নির্বাচন করছি, জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য, জনসমর্থন নেওয়ার জন্য জুলাই সনদের উপরে গণভোট আপনার সরকার আপনার এই বিধান তৈরি করেছে। কাজে এটি যদি আমরা প্রচারণা না করি, প্রার্থীরা যদি প্রচারণা না করে, গণ অভ্যুত্থানের শক্তি সমূহ না করে, তাহলে তো গণ অভ্যুত্থানের বৈধতাই তো সংকটে পড়বে। তাহলে তো ভবিষ্যতে এই গণ অভ্যুত্থানের নামে ক্ষমতা দখলের জন্য কারো ভবিষ্যতে বিচার হতে পারে, ফাঁসি হতে পারে ভবিষ্যতে। কাজেই এইটা মাথায় রেখেই আশা করি সকল রাজনৈতিক দল নিজেদের ছোটখাটো মত পার্থক্য ভুলে তারা জাতীয় নির্বাচনে নিজেদের দল এবং মার্কার পক্ষে ভোটের পাশাপাশি জুলাই সনদের পক্ষে হায় এবং না যে বিধান করেছে সেখানে হায়ের পক্ষে ভোট প্রার্থনা করবে, এবং রাজনৈতিক দল সমূহ একটা সহনশীল সম্প্রীতির পরিবেশ তৈরি করে আগামী নির্বাচনকে কিভাবে উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেবে। আর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই দীর্ঘদিনের যে প্রত্যাশিত দাবি, আমরা যেটা বলেছি অন্তত উচ্চ কক্ষে পিয়ার, সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদ 300 আসনেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ সহজ হিসাব, যদি আমরা 100 আসনে আমরা কোনো নাও জিতি, যদি 50,000 করে ভোট পাই, 50 লাখ কিন্তু ভোট। আরো 100 আসনে যদি 20,000 করে ভোট পাই, 20 লাখ ভোট, 70 লাখ ভোট। আরো 100 আসনে যদি 10,000 করে ভোট পাই, 10 লাখ ভোট, 80 লাখ ভোট। তাহলে ইজিলি আমরা 80 লাখ থেকে, একেবারে কম ধরলাম, 80 লাখ থেকে 1 কোটি ভোট যদি আমরা পাই, জাতীয় সংসদের ভোট হচ্ছে 12 কোটি 76 লক্ষ। সেখানে যদি 80% ভোট কাস্টিং দেখি, 10 কোটি সামথিং ভোট কাস্ট হবে। তাহলে 1 কোটি ভোট পেলে প্রায় আমাদের আপনার 12-13 জন সংসদ সদস্য প্রার্থী উচ্চ কক্ষে কিন্তু আমাদের প্রতিনিধিত্ব থাকতে পারবে। তাই আমরা গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে এই নিম্ন কক্ষে প্রার্থীর পাশাপাশি 300 আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেশবাসীর সমর্থন চাই এবং গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক অঙ্গীকার 2021 সালে যেটা জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম, সংসদ একটি ভারসাম্যপূর্ণ সংসদের জন্য উচ্চকক্ষ, নিম্নকক্ষ, উচ্চকক্ষে পিয়ার, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়ন,
দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না থাকতে পারে, এই সমস্ত বিধানগুলো আজকে বাস্তবায়ন হচ্ছে। এটি আমাদের জন্য আনন্দের। এই সংগ্রামটা আমরা একটা প্রতিকূল সময় শুরু করলেও আজকে সেটি আলোর মুখ দেখছে, যেটি আমাদের সাধারণ সম্পাদক বলেছিল যে এই 2018 সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম, শুধু আন্দোলন করে না, হামলা মামলার পরে ওই 17ই ফেব্রুয়ারি থেকে 2018 সালের ওই 4 অক্টোবর প্রজ্ঞাপন পর্যন্ত যদি লেগে না থাকতাম, এই 24-এর কোটা সংস্কার আন্দোলন হতো না, এই গণ অভ্যুত্থান হতো না, আজকের এই পরিবর্তন হতো না, বিএনপি জামাতের জন্য আজকে ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপট তৈরি হতো না। কাজেই আমরা জনগণের সমর্থন চাই এবং বিএনপি জামাতের মতো রাজনৈতিক দলকে বলবো, আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করুন, আপনারা এই তরুণদের সংগ্রামকে মূল্যায়ন করুন। যেই তরুণরা যখন আপনারা কোণঠাসা ছিলেন, রাজপথে দাঁড়াতে পারেন নাই, কর্মসূচি করতে পারেন নাই, আমরা জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাজি রেখে কিন্তু রাজপথে লড়াই সংগ্রাম করেছি। কাজী এর মূল্যায়ন আপনারা করুন। আপনারা অবমূল্যায়ন করলে ভবিষ্যতে কিন্তু দেশের মানুষ সবকিছু দেখবে, তার বিচার কিন্তু জনগণ করবে। এবং আগের মতো ওই কেন্দ্র দখল করে দিনের ভোট রাতে করে নির্বাচনে কেউ জনপ্রতিনিধি হবে, সেই বিধান নাই। কাজেই সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এখন থেকে আপনাদের আচরণ যেন নিরপেক্ষ হয়। আপনারাও যদি আগের মতো দলকানা হন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদেরকেও কিন্তু জনগণের মুখোমুখি হতে হবে। এবং সকল রাজনৈতিক দলগুলোকে বলবো, আপনার জেলার, আপনার উপজেলার ওসি, ইউনো, ডিসি, এসপি কি করছে, কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে, কাকে খাতির করছে, এই সমস্ত বিষয়ে এখনই চিহ্নিত করুন। তার নিরপেক্ষতা যদি আপনার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়, অভিযোগ দায়ের করুন। নির্বাচনের আগে আমরা সারা দেশে একটা নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করেই আমরা নির্বাচনে যেতে চাই। সর্বশেষ সকল রাজনৈতিক দলের প্রতি এটি আমাদের আহ্বান থাকবে, যে কোনো বিনিময় মূল্যে, যে কোনো পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে হবে। এইটা যেন আমাদের মনন এবং মগজে থাকে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন রেখেই যেন আমাদের সমস্ত রাজনৈতিক কর্মসূচি, কর্ম পরিকল্পনা আমরা নিয়ে থাকি। ফেব্রুয়ারির নির্বাচন যদি বাধাগ্রস্ত হয়, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, তাহলে কিন্তু কারোর জন্য সামনে ভালো কিছু পরিস্থিতি অপেক্ষা করবে। আজকে জামাত দেখেন গত 16 বছর নিষিদ্ধ ছিল, আজকে যে কিছুক্ষণ আগে 11টা একটা সংবাদ সম্মেলন করেছেন, সমস্ত মিডিয়া জামাতের অফিসে গিয়েছেন না, জামাতের অফিসে প্রোগ্রাম করতে পেরেছে, 16 বছরে পেরেছে। তো আবার যদি একটা পরিস্থিতি তৈরি হয়, ভুক্তভোগী প্রথমে হবে জামাত। তারপরে এই যে আমরা ছাত্র, এই তরুণরা যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, আপনারা জানেন রাজনৈতিক দল কোনো নেতৃত্ব দেয়নি, আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে তরুণরা। তারপরে বিএনপি, আজকে বিএনপি ক্ষমতায় না থেকেও কিন্তু ক্ষমতার কাছাকাছি সুযোগ সুবিধা ভোগ করছে। কাজে নির্বাচন যদি বাধাগ্রস্ত হয়, ভণ্ডুল হয়, তাহলে কিন্তু সবারই চোখের সামনে অন্ধকার নেমে আসবে। আশা করি এই শুভবুদ্ধির উদয় হবে, সবাই নির্বাচনের পথে হাঁটবে এবং রাজনৈতিক দলসমূহ নির্বাচনের একটা পরিবেশ তৈরি করতে যার যার নেতা কর্মীদের নির্দেশ দিবে, প্রশাসনকে সহায়তা করবে এবং সরকার নির্বাচনের দিকে হাঁটবে, সেই প্রত্যাশা রেখেই আমাদের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।